মাত্র 2180 জন মানুষের জনসংখ্যা কি পুরো মানবজাতিকে আবার নতুন করে শুরু করতে পারে? শুনতে এটি অসম্ভব আর কল্পবিজ্ঞানের মতো মনে হয়, কিন্তু বাস্তবে ঠিক এমনটাই একবার আমাদের সাথে ঘটেছিল। আজ থেকে 9 লক্ষ বছর আগে, যখন পৃথিবীর আবহাওয়া আর জলবায়ুর ভয়ঙ্কর পরিবর্তনের সঙ্গে আইস এজের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছিল। তারপর একটি নির্দিষ্ট সময়ের পর এই পৃথিবীতে মানুষের মোট সংখ্যা নেমে এসেছিল মাত্র 1280 জনে, এবং পরবর্তী 1,70,000 বছর ধরে এই সংখ্যাটা আর বাড়তে পারেনি। আজ সেই ঘটনার পর কেটে গেছে লক্ষ লক্ষ বছর। মানব সভ্যতা অনেক উন্নতি করেছে, কিন্তু যদি আমি আপনাকে বলি সেই ভয়ঙ্কর পরিস্থিতি আবার ফিরে আসতে চলেছে, আরও একবার মানবজাতি বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছে যাবে, সম্ভবত আপনি আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু ইথিওপিয়ার যে আগ্নেয়গিরিটি সাম্প্রতিক ইতিহাসে প্রথমবার ফাটল, সেটি এত বিপুল পরিমাণে ধুলো ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়েছে যে সেই ধুলো ধীরে ধীরে পৃথিবীর প্রতিটি কোণ ঢেকে দিচ্ছে, আর সেই ধুলো ভারতেও এসে পৌঁছেছে। এর মানে আমাদের দেশও আর আগের মতো নিরাপদ নেই। এবং শুধু এটুকুই নয়, আগামী দিনে ভারতে এমন কোন কোন প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে যার ফলে লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে। আর এই AMOC এটাই বা কি, যা নিয়ে সারা বিশ্বে এত আলোচনা চলছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বদলে যাওয়া পরিস্থিতিতে যদি সবকিছু আরো খারাপের দিকে যায়, তাহলে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে কিভাবে রক্ষা করবেন? আজ আমরা সেটাই জানব, আর সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে পার্মিয়ান ট্রায়াসিক গণবিলুপ্তির সময়কালে। আজ থেকে প্রায় 252 মিলিয়ন বছর আগে, যখন পৃথিবীতে জীবন মাত্র তার প্রাথমিক ধাপে ছিল, জলের পাশাপাশি স্থলভাগেও বিশাল আকৃতির প্রাণী বিকশিত হচ্ছিল। ঠিক সেই সময় আজকের বর্তমান সময়ের সাইবেরিয়ার কাছে এমনই একটি ঘটনা ঘটেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। পৃথিবীর যে অঞ্চলটিকে আজ আমরা সাইবেরিয়ান ট্রপস নামে চিনি, সেইখানে একসঙ্গে অসংখ্য আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল। পুরো এলাকা জুড়ে লাভা একটি মহাসাগরের মতো প্রবাহিত হচ্ছিল। চারপাশের যত জীব ছিল লাভার সংস্পর্শে এসে ছাই হয়ে যাচ্ছিল। চোখের পলকে আগুনের সেই নদী পুরো জীবনচিত্রকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। কয়েক হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা গাছপালা সব গ্রাস করে লাভা সেই জমিকে হাজার হাজার বছরের জন্য অনুর্বর করে দিচ্ছিল। শুনতে যতই ভয়ঙ্কর লাগুক, বিশ্বাস করুন, সেই সময় পৃথিবীতে তাদের চেয়ে ভাগ্যবান আর কেউ ছিল না, কারণ তারা পেয়েছিল একটি দ্রুত ও তুলনামূলক সহজ মৃত্যু। কারণ এরপর যা ঘটেছিল তা ছিল আরও অধিক ভয়ঙ্কর। প্রথম 15,000 বছরেই প্রায় 36,000 গিগাটন কার্বন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। পরবর্তী কিছু বছরের মধ্যেই এই পরিমাণ 1 লক্ষ বিলিয়ন মেট্রিক টন ছড়িয়ে যায়। পৃথিবীর গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যায়। জলে অক্সিজেনের মাত্রা এতটাই কমে যায় যে জলজ সব প্রাণী শ্বাসরোধ হয়ে মারা যেতে থাকে। প্রাণীরা দৌড়াতে দৌড়াতে প্রাণ হারাচ্ছিল। এই পৃথিবী পরিণত হয়েছিল এক বিশাল শ্মশানে। এই প্রলয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জলে বসবাসকারী প্রাণীরা, কারণ তাদের পালানো বা লুকানোর মতো কোনো জায়গা ছিল না। আজ বর্তমান সময়ে ভেনাসকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কারণ দুটি গ্রহের মধ্যে কিন্তু অনেক মিল আছে। কিন্তু আজ ভেনাস সৌরজগতের সবথেকে গরম গ্রহ। আর আপনি কি জানেন এর পেছনের কারণ কি? তো বন্ধুরা, কয়েক বিলিয়ন বছর আগে সেখানে এত বেশি আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল যে তাতে বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস বের হয়েছিল, যা এই গ্রহটিকে বসবাসের অযোগ্য করে তোলে। 252 মিলিয়ন বছর আগে পৃথিবী ঠিক এই অবস্থার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। সেই সময় জলে বসবাসকারী 95% প্রাণী এবং স্থলভাগে বসবাসকারী 70% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে কার্বনের মাত্রা কমে, অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং লক্ষ লক্ষ বছর পরে হলেও পৃথিবীতে আবার জীবন ফিরে আসে। বলা হয় মানব ইতিহাসে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি রেকর্ডেড ইতিহাসে আগে কখনো বিস্ফোরিত হয়নি। সম্ভবত এই প্রথম এই আগ্নেয়গিরির বিস্ফোরণের পর এত বেশি ধোঁয়া ও ধুলো ছড়িয়েছে যে
তা হাজার হাজার কিলোমিটার দূরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে। যদি এই ধুলোর ঘন স্তর পৃথিবীকে ঢেকে ফেলে তাহলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। এর ফলে শুধু কৃষি বিপন্ন হবে না, বরং পৃথিবীর একমাত্র প্রাথমিক তাপের উৎস সূর্য আলোক হারিয়ে গেলে পুনরায় এই পৃথিবীতে আইস এজের শুরু হয়ে যেতে পারে। আর তখন পৃথিবীতে আবার ফিরে আসবে লক্ষ লক্ষ বছর আগের মতো ভয়ঙ্কর পরিস্থিতি। এত কিছু শুনে যদি আপনার মনে ভয় জন্মায়, তাহলে আমি আপনাকে একটি ভালো খবর এবং একটি খারাপ খবর দিচ্ছি। ভালো খবর হচ্ছে এই আগ্নেয়গিরির কারণে সরাসরি আইস এজ আসবে না। আর খারাপ খবর হলো আইসল্যান্ডে এমন কিছু ঘটেছে যার ফলে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে আপনি ও আপনার পরিবার আইস এজের থেকেও ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এবং আমি এটা এমনি এমনি বলছি না। আমি যদি বলি আপনার থালার খাবার আর গ্লাসের জল হাজার মাইল দূরের আইসল্যান্ড থেকে আসে, তবে আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বাস্তবে এর পেছনে একটি বড় বিজ্ঞান আছে। আমরা সবাই জানি যে পৃথিবী বিষুবরেখা অঞ্চলে সূর্যের আলো সবথেকে বেশি পড়ে, অর্থাৎ এই এলাকা সবথেকে অধিক গরম। কিন্তু আমাদের এখানে সব ঋতু সঠিক সময়ে আসে এবং তাপমাত্রা স্থিতিশীল থাকে। এর কারণ হলো বিষুবরেখা এবং আটলান্টিকের মধ্যে জলের একটি বড় সঞ্চালন বা সার্কুলেশন, যেটাকে আমরা সংক্ষেপে AMOC বলে জেনে থাকি। বিষুব অঞ্চলের কাছ দিয়ে প্রবাহিত গালফ স্ট্রিম এইখানকার জলকে উত্তর আটলান্টিকের দিকে নিয়ে যায়। এই জল সূর্যের সংস্পর্শে আসায় আগে থেকেই গরম থাকে। উত্তর দিকে যাওয়ার সময় আটলান্টিকের ঠান্ডা হাওয়া এই জলকে ঠান্ডা করতে থাকে। এই প্রক্রিয়ায় গরম জল থেকে বের হওয়া তাপ আইসল্যান্ড, UK এবং নরওয়ের মতো দেশগুলোকে বসবাসের যোগ্য তাপমাত্রা প্রদান করে। ঠান্ডা হওয়ার পর এই জলের ঘনত্ব বা ডেন্সিটি বেড়ে যায় এবং তা সমুদ্রের 3 থেকে 4 কিলোমিটার গভীরে ডুবে যায়। এই ঠান্ডা জল গভীর দিয়ে আবার বিষুবরেখার দিকে ফিরে আসে। এই চক্রের ফলেই আটলান্টিক খুব বেশি ঠান্ডা হতে পারে না এবং বিষুবরেখার অঞ্চল খুব বেশি গরম হতে পারে না। কিন্তু এই বছর আইসল্যান্ড একটি সতর্কতা জারি করেছে। এই সঞ্চালনের গতি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং খুবই দ্রুত এটি বন্ধ হয়ে যেতে পারে। এর প্রধান কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। আইসল্যান্ডের বরফ বা গ্লেশিয়ার গলে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার সমুদ্রে মিশেছে। এই মিষ্টি জল সমুদ্রের নোনা জলের ঘনত্ব কমিয়ে দিচ্ছে, ফলে জল আর আগের মতো গভীরে ডুবতে পারছে না। এটা পুরো যে জলের একটি চক্র ছিল, সেই চক্রটিকে ধীর করে দিচ্ছে। আর এর প্রভাব হবে ভয়াবহ। প্রথমত, উত্তর আটলান্টিকের দেশগুলোতে প্রচুর ঠান্ডা পড়বে এবং সেই এলাকা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এবং দ্বিতীয়ত, ভারতের মৌসুমী বায়ুর উপর এর বিশাল প্রভাব পড়বে। গবেষণা বলছে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। তৃতীয়ত, বলা যায় ভারতের একটি বড় অংশে প্রচণ্ড খরা দেখা যাবে এবং কিছু এলাকায় অতিবৃষ্টির ফলে বন্যা হবে। এবং চতুর্থ, খাদ্যশস্য যেমন চাল, ডাল এগুলোর উৎপাদন কমে যাবে, যা একটি অর্থনৈতিক বিপর্যয় তৈরি করবে। ভারতের 54.6% মানুষ এখনও কৃষির ওপর নির্ভরশীল। যদি খাদ্য সংকট দেখা দেয়, তবে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের রিপোর্ট অনুযায়ী ভারতের গত 9 মাসের 273 দিনের মধ্যে 270 দিনই চরম আবহাওয়া বা এক্সট্রিম ওয়েদার দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে ইতিমধ্যেই কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষ লক্ষ হেক্টর ফসল নষ্ট হয়েছে। 2047 নাগাদ ভারতের জিডিপি 3 থেকে 9% পর্যন্ত কমে যেতে পারে। আমরা বর্তমানে পার্মিয়ান বিলুপ্তের সময়ের চেয়েও 20 গুণ দ্রুত হারে কার্বন নির্গত করছি। এই আসন্ন মহাবিপদ থেকে বাঁচার জন্য একটাই উপায়, কার্বন ফুটপ্রিন্ট কমানো, দূষণ কমানো এবং বেশি করে গাছ লাগানো। যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই, তবে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করাই একমাত্র সমাধান। অন্যথায় আগামী দিনে পরিস্থিতি এতটাই খারাপ হবে যে সাধারণ জীবনধারণই বিলাসিতা হয়ে উঠবে। এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে যদি কোনো অভিনব আইডিয়া থাকে, তবে
অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করুন যেন সাধারণ মানুষ সচেতন হতে পারে। আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।